আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। জানিয়ে দেব লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এরপর রয়েছে ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে। সর্বশেষ থাকছে ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় আরও এক পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন। দেশটির রাজধানী তেহরানের নিজের অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন শরীফ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইশার তাবাতেবেই কামশেহ। হামলায় তার স্ত্রী মানশোয় হাজি সালেমও নিহত হন। শনিবার এক বিবৃতিতে কামশেহর মৃত্যুর নিশ্চিত করেছে তেহরানের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শরীফ ইউনিভার্সিটি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে তেহরানের একটি আবাসিক ভবনে আইএএফের চালানো ড্রোন হামলায় এই দম্পতি নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হামলায় ক্ষতিগ্রস্ত ওই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। বিবিসির তথ্যমতে শুক্রবার জুন থেকে ইসরায়েলে চালানো ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানীরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। ৮ দিনের ব্যবধানে এ পর্যন্ত অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীর প্রাণহানি খবর নিশ্চিত করেছে ইরানি আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। নিহত বাকি ৯ জন বিজ্ঞানী হলেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফিরাউদুন আব্বাসি, মোহাম্মদ মেহদি তেহরানচি, আব্দুল হামিদ মিনৌচেহর, আহমেদ রেজা জুলফোঘারি, আমির হোসেন ফেগি, আকবর মোতালেব জাহেদ, আলী বাকাই কারিমি, মনসুর আসগারি এবং সাইদ বুরজি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পিত অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি বিপর্যস্ত করা এবং ইসলামিক প্রজাতন্ত্রের বৈঠক কাঠামোয় ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তেহরান থেকে এখনও সরকারি এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে ইরান রেভলিউশনারি গার্ড ও নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করছে এবং কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই পরিকল্পিত গুপ্ত হত্যা ও ড্রোন হামলার পেছনে ইসরায়েল শুধু ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে চাইছে, নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ উস্কে দিতে চাইছে? লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি। এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, যদি ইসরায়েল এর পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কোনো আগ্রাসন চালায়, তবে লোহিত সাগরের মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। এ খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ। তিনি আরও বলেন, আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত। হুতির মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া, এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য। তিনি গাজা, লেবানন, সিরিয়া এবং অন্যান্য যে কোনো আরব বা ইসলামী দেশে ইসরায়েলি আক্রমণের শিকার আরব ও মুসলিম ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের বিরোধিতা করে বলেন, ইরানকে লক্ষ্য করে সাম্প্রতিক আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের একটি বৃহত্তম অংশ, যার মধ্যে রয়েছে গণহত্যা এবং লেবানন ও সিরিয়ার জনগণের উপর, বিশেষ করে ইয়েমেনের উপর ক্রমাগত আক্রমণ। ইয়াহিয়া সারি বলেন, মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করার আড়ালে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েল এই উত্তেজনা শুরু করছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে অংশীদারিত্বের দ্বারা সমর্থিত এই অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা তাদের মূল লক্ষ্য। এ কারণে তারা ইসরায়েলের শত্রু ইরানকে এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে। বিবৃতিতে সতর্ক করে বলেন, এই অঞ্চলে ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের দ্বারা এমন কোনো মার্কিন আগ্রাসন সহ্য করা হবে না।
ইরানের ওপর আক্রমণ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকলে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়াহয়া সারি নিশ্চিত করে বলেন, এই যুদ্ধ সমগ্র জাতির জন্য একটি সম্মিলিত যুদ্ধ। আল্লাহ পথের যুদ্ধ এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের মুক্তি, গর্ব, বিজয় নিহিত। ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক ভয়াবহ মোড় নিয়েছে। বিশেষ করে তেহরানের সামরিক, পারমাণবিক ও প্রশাসনিক অবকাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা কেবল কৌশলগত কোনো হামলা নয়, বরং একটি স্পষ্ট বার্তা বহন করে। ইসরায়েল চাইছে ইরানকে দুর্বল করতে, তার পরমাণু কার্যক্রম ধ্বংস করতে এবং শেষ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে। ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্বলতা সহ নানা সংকটের জরাজীর্ণ। দেশটির চলমান শাসন ব্যবস্থার প্রতিও জনসংখ্যার একটি বড় অংশ ক্ষোভ রয়েছে। মাত্র কিছু মাস আগেই বড় ধরনের বিক্ষোভে কোনো রকম দমন করে টিকে যায় সরকার। এমন অবস্থায় নেতানিয়াহু ভেবেছিলেন তেহরানের উপর হামলার এখন মোক্ষম সময়। এটি ইসরায়েলকে তার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। তবে তেল আবিবের সেই হিসেব ছিল মারাত্মক ভুল। ইসরায়েলের হামলা বাস্তবে ইরানিদের ঐক্যবদ্ধ করেছে, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত ইরানিদের ক্ষুব্ধ করেছে এবং জনগণের অভ্যন্তরীণ সংহতি বাড়াচ্ছে। এই আঘাত ইরানিদের একটি মজবুত করছে, যা হয়তো নেতানিয়াহুর কল্পনাকেও ছাপিয়ে গেছে। ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে প্রক্সি ওয়ার, সাইবার যুদ্ধ, টার্গেট কিলিং পরিচালনা করে আসছে। তবে সাম্প্রতিক হামলায় ইরানের ৩ শীর্ষ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড তাদের নতুন পর্যায়ের এক আক্রমণ চিত্র তুলে ধরেছে। তেহরানের সরকারি দপ্তরে সাইবার হামলা, জাতীয় টিভির সম্প্রচারে বাধা এবং সামরিক ঘাঁটিতে বিমান হানা, সব মিলিয়ে ইসরায়েল একটি পূর্ণাঙ্গ হাইব্রিড ওয়ার শুরু করেছে। তেল আবিবের এই কৌশলগত মূল উদ্দেশ্যর ভেতর থেকে ইরানকে দুর্বল করে তার শাসন ব্যবস্থা ভেঙে ফেলা। ইসরায়েল মনে করে, যদি সরকার পড়ে যায় তাহলে ইরানের পরমাণু কর্মসূচিও থেমে যাবে, কারণ তারা জানে ৫০০ মিটার গভীরে থাকা নাতানজা বা ফেরদোর মতো পারমাণবিক স্থাপনাগুলো কেবল মার্কিন বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমেই ধ্বংস করা সম্ভব, আর সেই ক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েল বারবার দাবি করছে এ যুদ্ধ ইরানের জনগণের বিরুদ্ধে নয়, এটি দেশটির সরকারের বিরুদ্ধে। কিন্তু এই প্রচারণা এখন বাস্তবতার সঙ্গে মেলেনি, কারণ যেই মুহূর্তে বিদেশি শক্তি দেশের ভেতরে হামলা চালায় তখন ইরানি শাসক বনাম জনগণ বিতর্ক ভুলে গিয়ে জাতি বনাম আগ্রাসনকারী ইস্যুতে এক হয়। ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ। ইরানের উপর ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শনিবার ২১ জুন পার্লামেন্ট স্কোয়ার অনুষ্ঠিত এই বিক্ষোভের অংশ নিয়ে তারা ইরান ও গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলকে দেওয়া সামরিক সহযোগিতা বন্ধ করে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি, ইরান ও লেবাননের পতাকা হাতে ইরানের বোমাবর্ষণ বন্ধ করে, গাজায় হামলা থামাও, ইসরায়েলকে অস্ত্র দিও না এবং ফিলিস্তিনি হোক স্বাধীন ইত্যাদি স্লোগানে শহরের কেন্দ্রস্থলে মুখর করে তোলেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, ইরানের হামলা চলবে না, যা সরাসরি শুক্রবার ইসরায়েলের পরিচালিত হামলার প্রতি প্রতিক্রিয়ায়। ওই হামলায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানি দূতের ভাষ্যমতে এতে অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীরাও রয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত, ১৭০ জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। লন্ডনে বিক্ষোভে অংশ নেওয়া মানুষ শুধু যুদ্ধবিরতিতেই করেনি, তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি তুলেছে। তাদের মতে, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একের পর এক হামলা চালিয়ে নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আয়োজকদের ভাষ্য, এই সংঘাতের অবসান একমাত্র সম্ভব কূটনৈতিক পন্থায়, যুদ্ধ নয়, দরকার আলোচনার টেবিল ফেরা। যুক্তরাজ্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদি সময়মতো কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই সংঘাত দ্রুতই একটি বড় আকারের যুদ্ধের দিকে গড়তে পারে, যার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, গোটা বিশ্বেই পড়বে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া।